তুই আশার না রন। এলিজাকে বুঝতে হলে আগে আশার হতে হবে। কিন্তু সিস এমন হঠাৎ করে ডিভোর্সের জন্য মরিয়া হয়ে উঠেছে কেন? বুঝতে পারছিস না? অ্যাশারের প্রশ্নে মাথা নাড়িয়ে নাবোধক উত্তর করে অ্যারন। অ্যাশার আলতো হেসে বলে, এলিজা দুটো খুন করেছে রন, তাই প্রথম। ওর ভয় আমার রেপুটেশন, আমার লাইফ নিয়ে। ওয়েটা নিয়ে ভয় পাচ্ছে আমরা থাকতে? অ্যারনকে কথা শেষ করতে না দিয়ে অ্যাশার বলে ওঠে, আমার ভয় হচ্ছে অন্য কিছুতে। তোর আবার কিসের ভয়? সন্ধিহান দৃষ্টিতে তাকায় অ্যারন, কিঞ্চুত থেমে বাঁকা হেসে বলে, আমি তো ভেবেছিলাম আমার ভাই ইনোসেন্ট, এখন তো জানি তুই কি। এটা নিয়ে আমারও ভয়। সিস এসবে জড়িয়েছে প্রথমবার, ওর মাঝে একটা ভয় তো আছেই। কিন্তু সিসের এই আচরণ কি কেবলমাত্র অপরাধ বোধ থেকে, নাকি আরো কিছু আছে? অ্যারনের গলায় উদ্বেগ দেখা যায়, কপাল কুঁচকে যায় তার। অ্যারন একটু থামে, চোখে এক অদ্ভুত ভাব। আমি জানি সিস কতটা স্ট্রং, কিন্তু ও যদি একবার মনে করে ওর ভুল শুধরানোর একমাত্র উপায় নিজেকে শেষ করে দেওয়া। অ্যারনের কথায় অ্যাশার কিঞ্চিত ধাক্কা খায়। তুই বলতে চাস ও আত্মসমর্পণ না করে অন্য কিছু করলে? অ্যারনের গলা ঠান্ডা, কিন্তু তার ভেতরের অস্থিরতা টের পাওয়া যায়। অ্যারন এবার আর হাসে না, চুপ করে তাকিয়ে থাকে অ্যাশারের দিকে। মাথার ভেতরেও যেন আশঙ্কার ঝড় বয়ে যায়। ডিয়ানা জানালার পাশে দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়েছিল। চাঁদের আলো জানালা গলে তার ত্বকে পড়ে এক ধরনের মায়াবী আভা তৈরি করছিল, কিন্তু তার ভেতরটা শান্ত ছিল না। অস্থিরতা একদম মনের গভীরে গিয়ে আঘাত করছিল। উইলিয়াম পাশের বিছানায় বসেছিল চুপচাপ, তার চোখে এক ধরনের অপরাধ বোধ খেলা করছিল, কিন্তু সে কিছু বলছিল না। ডিয়ানা আস্তে করে বলল, আমি এমনটা চাইনি উইলিয়াম। উইলিয়াম তার দিকে তাকালো, এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি জানি মিস মিলার, আই এম রিয়েলি সরি ফর টুডে, বাট ইট ওয়াজ আওয়ার মিস্টেক। আমরা দুজনেই তখন এটা চেয়েছিলাম, রাইট? ডিয়ানা চোখ বন্ধ করলো। সে চেয়েছিল, হ্যাঁ, কিন্তু এভাবে নয়। সে চেয়েছিল তাদের বিয়ের প্রথম রাতটা একদম নিখুঁত হোক, যেন একটা স্বপ্নের মতো মনে হয়। কিন্তু আবেগের মুহূর্তে সবকিছু ভুলে যায়। তারা একে অপরকে বড্ড বেশি কাছে টেনে নিয়েছিল। আমি চেয়েছিলাম এই রাতটা আমাদের জন্য স্মরণীয় হোক উইলিয়াম, কিন্তু এখন মনে হচ্ছে আমরা ভুল করেছি। তুমি তো আমাকে চাও না। উইলিয়াম ধীরে ধীরে উঠে এসে তার সামনে দাঁড়ালো, তার আঙুল ডিয়ানার কাঁধে আলতোভাবে রাখলো। ডিয়ানা চুপ করে থাকলো। সে জানতো উইলিয়াম ঠিকই তার কাছে উঠে আসবে, কিন্তু তার মনে হচ্ছিল যেন সে নিজেকে হারিয়ে ফেলেছে। ডিয়ানা নিজের আঙুলগুলো মুঠো করে ধরল, যেন নিজের আবেগ সামলানোর চেষ্টা করছে। তার বুকের ভেতরে ধুকপুক করছিল, গলার কাছে যেন কিছু একটা আটকে আছে। উইলিয়াম, তুমি কি এটা সত্যি মনে করো যে আমাদের মধ্যে যা হলো তার কোনো মানে নেই? উইলিয়াম একটু দূরে সরে দাঁড়ালো, জানালার বাইরে তাকিয়ে থাকলো। রাতের কালো আকাশের নিচে তার মুখ কঠিন লাগছিল, কিন্তু তার চোখে ছিল একরাশ টানা পড়েন। ডিয়ানা, তুমি জানো না আমি কতটা চেষ্টা করেছি নিজেকে দূরে সরিয়ে রাখতে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এলিজার থেকে এই পৃথিবীতে আমার কাছে আর কিছুই জরুরি নয়, এমনকি আমি নিজেও না। ডিয়ানা এক ধাপ এগিয়ে এসে তার হাতে হাত রাখলো শক্ত করে। তাহলে আমার কথা, আমার অনুভূতির কোনো দাম নেই? উইলিয়াম এবার তার দিকে তাকালো গভীর দৃষ্টিতে, নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, ডিয়ানা, আমি চাই না তুমি এমন সম্পর্কে দেখো যেখানে তুমি সবসময় আমার দ্বিতীয় প্রাধান্য হয়ে থাকবে। তুমি তার চেয়ে অনেক বেশি কিছু ডিজার্ভ করো। ডিয়ানার ঠোঁট কাঁপলো, তার চোখ ভিজে উঠছিল, কিন্তু সে নিজেকে দুর্বল হতে দিতে চায় না। ডিয়ানা গভীর শ্বাস নিল, তারপর নিঃশব্দ বলল, যদি এখন চলে যেতে দাও তাহলে জানবে আমি তোমার জন্য অপেক্ষা করব না। দ্বিতীয়বার ফিরে এলে আমি তোমার হাত ধরবো না উইলিয়াম। উইলিয়ামের চোখ নড়ে উঠল। সে কিছু বলতে চাইল, কিন্তু শেষ পর্যন্ত কোনো শব্দ বের হলো না। ডিয়ানার কিছু বলল না। সে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। উইলিয়াম দাঁড়িয়ে রইল, একটু নড়ল না, কিন্তু তার ভেতরে তোলপাড় চলছিল। সে জানতো একবার যদি ডিয়ানা চলে যায় সে সত্যি আর ফিরে তাকাবে না। ডিয়ানা দরজা খুলে বেরিয়ে গেল, আর উইলিয়াম চোখ বন্ধ করে নিঃশব্দে তার ভালোবাসাকে নিজেই দূরে ঠেলে দিল। কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে দৌড়ে গিয়ে ডিয়ানাকে পেছন থেকে জড়িয়ে ধরল সে। ডিয়ানার কাঁধে কপাল ঠেকিয়ে কম্পিত গলায় বলল, আই লাভ ইউ মিস মিলার, আই কান্ট লিভ ইউ। ডিয়ানা ঘুরে তাকালো তার দিকে, গাল ছুঁয়ে মৃদুস্বরে বলল, আমি চাই না তুমি এটা নিয়ে অনুতপ্ত হও। আমি চাই না আমাদের কোনো আফসোস হয়ে থাকুক। আমি তোমাকে না পেলে আফসোস করবো ডিয়ানা। কিন্তু আজকে এমনটা না হলেও তো পারতো উইলিয়াম। ডিয়ানা তার কথা শেষ করে উইলিয়ামের চোখে তাকিয়ে রইল। উইলিয়াম মৃদু হেসে বলল, তাহলে তুমি বলো আমি কিভাবে এই অপরাধবোধ থেকে মুক্তি পাবো? ডিয়ানা তখনও নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। উইলিয়াম আবার একটু হাসলো, সেই পরিচিত কোমল হাসি। আমাকে আরেকবার বিয়ে করবে? ডিয়ানা অবাক হয়ে গেল।
মানে? উইলিয়াম তার হাত নিজের হাতে নিল, মিষ্টি হেসে বলল, একটা নতুন শুরু রিয়ানা, যেভাবে তুমি চেয়েছিলে ঠিক সেভাবে। ভুলে যাও আজ কিছু হয়েছে আমাদের মধ্যে। আজ আমাদের একবার বিয়ে হলো, আবার আমরা বিয়ে করব, সকলকে জানিয়ে তোমার ইচ্ছায়। রিয়ানার চোখের করে জল জমে উঠল, কিন্তু এবার সেটা অনুতাপের ছিল না, ছিল ভালোবাসার। লস অ্যাঞ্জেলেসের আকাশে আজ অন্যরকম এক জৌলস ভাসছে। রাতের গাঢ় নীলের উপর অসংখ্য আলোর ঝলকানি, আর শহরের প্রাণকেন্দ্রে চলছে এক বিশাল আয়োজন, লিয়াম ফ্যাশন উইকের গ্র্যান্ড ওপেনিং। দ্য গ্র্যান্ড হলের সামনে লাল গালিচা বিছানো, চারদিকে পাপারাজিদের ক্যামেরার ঝলকানি, নামি দামি ডিজাইনার, মডেল, অভিনেতা, শিল্পী, বিজনেস ম্যাগনেট সবাই হাজির হয়েছেন আজকের এই ঐতিহাসিক রাতে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে একজনই, ইভান লিয়াম। দরজা খুলে গেল এক শীতল বাতাসের মতো, আর প্রবেশ করলেন ইভান। কালো ট্রেন্স কোট, নিচে হালকা ধূসর স্যুট, চোখে স্বভাবসিদ্ধ নির্লিপ্ত আত্মবিশ্বাস। তার ঠিক পেছনে মিস রুদ্রিগো, এই ইভেন্টের প্রধান আয়োজক, পরিকল্পক, আর একই সাথে ইভানের স্ত্রী। রক্তলাল গাউনের মধ্যে তাকে এক অনন্য প্রতিমার মতো লাগছিল, স্পষ্ট, দৃঢ় আর অভিজাত। সোনালি ঝাড়বাতির নিচে বিশাল স্টেজ, আলো কমিয়ে দেওয়া হয়েছে, শুধু মাঝখানে একটা স্পটলাইট। ব্যাকগ্রাউন্ডে বাজতে শুরু করলো নরম অর্কেস্ট্রার সুর। পুরো হল নিস্তব্ধ হয়ে পড়ল। স্টেজের মাঝখানে উঠে গেলেন ইভান, তার গভীর কণ্ঠে মাইক্রোফোনের ন্যায় নরম স্পর্শ পড়ল। Art is not just what you create, it's what you leave behind. Tonight we will witness the fusion of fashion, cinema and legacy. হাততালির গর্জন কেঁপে উঠল। ইভান হেসে উঠে বলল, আপনারা জানেন আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না, তাই সরাসরি চলে যাই আজকের এই গ্র্যান্ড ওপেনিংয়ে কী কী থাকছে তা জানতে। মিসেস রুদ্রিগো লিয়াম। র্যাচালের দিকে চেয়ে নিজের হাত বাড়িয়ে মুচকি হাসল সে। র্যাচাল পিছনে ফিরতেই বড় স্ক্রিনে অ্যানিমেশন শুরু হয়, আর র্যাচাল হাসি মুখ বজায় রেখেই বলতে থাকে, পুরো সপ্তাহের মধ্যে আজ প্রথম দিন, তবে আজ তেমন একটা বড় কিছু নেই। আজকে থাকছে পূর্ববর্তী বছরগুলোর প্রদর্শনী আর আতশবাজি প্রদর্শনী। আগামীকালের সেগমেন্টে থাকছে নানান তারকাদের আগমনী এবং বিভিন্ন দেশ থেকে আসা সকল ডিজাইনারদের কাজের প্রদর্শনী। তৃতীয় দিনের মতো থাকছে মিস্টার লিয়ামের হ্যান্ডওয়ার্ক শোকেস। চতুর্থ দিনে থাকছে র্যাম্প ওয়ার্ক। পঞ্চম দিনেও থাকবে ফ্যাশন ম্যানিয়া, অর্থাৎ নানান ডিজাইনারদের মধ্যে ফ্যাশন কম্পিটিশন। ষষ্ঠ দিনে থাকছে ইভান লিয়ামের আপকামিং মুভির টিজার এবং প্রশ্নোত্তর পর্ব। সপ্তম দিনে থাকছে গালা নাইট। আশা করি পুরোটা সময় আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ফ্যাশন উইকে ঝলমলে রাত, শহর জুড়ে উচ্ছ্বাস, ক্যামেরার ঝলকানি, ফ্ল্যাশলাইটের মিষ্টি উজ্জ্বলতা, আর জমকালো সাজসজ্জার মাঝে দাঁড়িয়ে আছে ইভান, যেন এক নিঃসঙ্গ দ্বীপ। চোখে মুখে উদাসীনতা, ঠোঁটে এক অদ্ভুত বাঁকা হাসি। গ্র্যান্ড ওপেনিং জমে উঠেছে, তবুও তার মন পড়ে আছে অন্য কোথাও। এক মুহূর্ত অপেক্ষা না করে সে পকেট থেকে ফোন বের করলো, দ্রুত অ্যাশার মিলারের নাম্বারে কল দিল। রিং বাজলো কয়েকবার, অবশেষে অপর পাশ থেকে ফোনটা ধরে একটা নারী কণ্ঠ। হ্যালো। ইভানের শরীর মুহূর্তের জন্য জমে গেল। পরিচিত সেই কণ্ঠস্বর, যেন বহু বছর পর শোনা এক হারিয়ে যাওয়া সুর। সে ধীরে ধীরে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। না, ভুল হয়নি, এটা অ্যাশারেরই নাম্বার। তাহলে গলা শুকিয়ে এলো, কণ্ঠ ভারী হয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে সে ফিসফিস করে বলল, এলিজা। অপর প্রান্তে যেন নিস্তব্ধতা নেমে এলো। এলিজা থমকে গেল। গলার স্বর যেন মুহূর্তেই চেনা হয়ে উঠল তার, কিন্তু নিজেকে শক্ত করে সে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। জি, আপনি কে? ইভান লিয়াম। নামটা উচ্চারণ করতেই যেন বাতাস ভারী হয়ে গেল। অনেক অজানা অনুভূতি একসাথে এসে আঘাত হানলো দুই প্রান্তে। এলিজা কিছু বলতে যাবে, ঠিক তখনই অ্যাশার এসে তাকে এক ঝটকায় নিজের দিকে টেনে নিল, ঠোঁটে আলতো একটা চুমু দিল, তারপর গলায় নেশালো গাম্ভীর্য নিয়ে বলল, কে কল করেছে? এলিজা খানিকক্ষণ চুপ থেকে ধীরে বলল, ইভান লিয়াম বলল। অ্যাশারের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে গেল, চোখের কোণায় বিদ্রুপের ঝিলিক। সে গভীরভাবে এলিজার দিকে তাকিয়ে বলল, আমার ক্লায়েন্ট, তুমি বিছানায় গিয়ে বসো, আমি আসছি। এলিজা চুপচাপ উঠে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ শোনা মাত্রই অ্যাশার ফোনটা কানে লাগিয়ে কড়া গলায় বলল, বল ইভান, কি চাস? ইভান এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ঠান্ডা কণ্ঠে বলল, এই, তোর আমার এক্স ওয়াইফের প্রতি ভালোবাসা কোথায় আছে? এতদিন যে ভালোবাসা উপচে পড়ছিল তা এখন কোথায়? শুধু নাম মিলে গেলেই হলো, মানুষ তো মেলে না। অ্যাশার হেসে উঠল, একটা শীতল বিদ্রুপপূর্ণ হাসি। কেন কল করেছিস? ইভান হাসলো না, বরং তার কণ্ঠ আরো গভীর হলো। তোর গার্লফ্রেন্ডটাকে দেখা না। মরাটা তো শক্ত ইভান। আরে রাগ কেন করছিস? বলছিলাম তো, মেয়েটার নাম তো এলিজা, কিন্তু দেখতেও কি আমার এলিজার মতোই? জানার ইচ্ছে হচ্ছিল।
অ্যাশার এবার আর হাসল না, বরং এক মুহূর্ত থেমে গলা নিচু করে বলল, তোর এলিসা? হ্যাঁ, আমার এলিজা। অ্যাশার, একসময় ওর নামের পাশে আমার নাম ছিল। তোর তো তাও জোটেনি। অ্যাশার এবার সত্যিই হেসে ফেলল, কিন্তু সে হাসির মধ্যে কোনো উপহাস ছিল না, ছিল এক গভীর আনন্দ। মনে মনে বলল, তোর কোনো ধারণা নেই তুই কাকে কি বলছিস। শি ইজ মাইন নাও, অনলি মাইন, আমার এলিজাবেথ। ইভান অ্যাশারের হাসির আওয়াজে বিরক্ত হলো, কর্কশ্বরে বলল, ফ্যাশন উইকের ওপেনিংয়ে তো এলি না, কাল বারলে এসে দেখে যাস। ঠিক আছে। এইটুকু বলেই অ্যাশার ফোন কেটে দিল। ফোনটা বন্ধ করে এসে ঘুরে দাঁড়ালো। শয্যার কিনারায় বসে আছে এলিজা, চোখে এক ধরনের অস্থিরতা, কিন্তু ঠোঁটের কোণে প্রশান্ত এক হাসি। সব ঠিক? অ্যাশার ধীর পায়ে এগিয়ে গিয়ে এলিজার কপালে চুমু খেয়ে বলল, তুমি ইভানকে বলেছো এলিজা নামের অন্য কেউ আছে তোমার জীবনে, রাইট? সি, আই গেসড ইট রাইট। প্রিন্সেস, এখন ঘুমাও, আমি অন্য ঘরে ঘুমাবো। চর খেতে কেমন তা জানো প্রিন্সেস? অ্যাশারের মুচকি হাসির মাঝে একরাশ বিদ্রুপ বিদ্যমান। এলিজা মাথা নাড়িয়ে তার পাশে এসে বসতেই সে হঠাৎ প্রশ্ন করল, ক্রিস্টি কোথায় এলিজা? প্লিজ বলো। সময় হলেই জানতে পারবে, বিয়ের প্রস্তুতি নিতে হবে, আমাদের কিন্তু অনেক দায়িত্ব। কথা কেন ঘোরাচ্ছ এলিজাবেথ? অ্যারনের ঘরের দরজা ছিল আধখোলা। ভেতর থেকে ভেসে আসা কথোপকথন অ্যাশারের কানে পৌঁছায়। প্রথমে সে গুরুত্ব দেয়নি, কিন্তু পরের কয়েকটা শব্দ তার পা একদম থামিয়ে দেয়। আগামীকাল মুভির টিজার রিলিজ হবে, তাই না? সব ক্লিপগুলো আমাকে পাঠাও, আমি দেখতে চাই। রাখলাম। ফোন রেখে উঠে দাঁড়ায় চার্লট। আজ সে এমন কিছু করতে যাচ্ছে যা তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি, কিন্তু তার ভাইয়ের সম্মান আর ভবিষ্যৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কাছে। এই একবারের জন্য হলেও সে নিজের ভয়গুলোকে দূরে সরিয়ে দিয়েছে। অ্যাশার দরজার পাশে দাঁড়িয়ে পুরোটা শুনে ফেলে। তার চোখে কিছুটা অবিশ্বাসের ছাপ ফুটে ওঠে। কয়েক সেকেন্ড নীরব থাকার পর সে দ্রুত দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। চার্লট টেবিলের পাশে দাঁড়িয়েছিল, ফোনটা তখনও হাতে ধরা। অ্যাশারকে এভাবে হঠাৎ দেখে সে এক মুহূর্তের জন্য থমকে যায়, তবে দ্রুত নিজেকে সামলে নেয়। ঠোঁটে এক চাপা হাসি এনে বলে, কি ব্যাপার, আজ এই ঘরে? অ্যাশার দরজা লক করে এক ধাপ সামনে এগিয়ে আসে। গলায় কোনো আবেগ নেই, শুধু নিখুঁত শীতলতা। কিছুটা জোরালো গলায় জিজ্ঞাসা করলো, তুমি ঠিক কি প্ল্যান করছো চার্লট? চার্লট চোখ সরিয়ে নেয়, যেন তার ভিতরে এক সেকেন্ডের জন্য দ্বিধা তৈরি হয়েছে, তবে সে দ্রুততা সামলে নেয়। নির্লিপ্ত কণ্ঠে বলে, ইভানের মুখোশ খুলে দেওয়ার জন্য একটা ছোট্ট প্রচেষ্টা মাত্র। অ্যাশার চোখ সরু করে তাকায়, একটু বিশ্বাস করছে না। গভীর গলায় বলে, তোমার প্ল্যানটা পুরোটা বলো, আমি শুনছি। চার্লট একটু সময় নেয়, যেন ওজন মেপে নিচ্ছে কি বলবে। তারপর গভীর শ্বাস নিয়ে শুরু করে, কাল ইভান যখন মুভির টিজার প্রকাশের জন্য স্টেজে উঠবে, তখন তার চারপাশে থাকবে সিনেমার প্রযোজক, নির্মাতা, কোস্টার সহ আরও অনেকে। মিডিয়ার চোখ তখন তাদের প্রতিটি বাক্যের অপেক্ষায় থাকবে, কিন্তু আমরা তাদের জন্য অন্য কিছু রেখেছি। অ্যাশার ঠান্ডা গলায় বলে, আর সে অন্য কিছুটা কি? চার্লট ধীর অথচ দৃঢ় কণ্ঠে বলে, মুভির টিজারের বদলে আমরা প্রজেক্টরে দেখাবো কিছু বিশেষ ভিডিও ক্লিপ, যেখানে ইভানকে মদ্যপ অবস্থায় বিভিন্ন নারীর সাথে আপত্তিকর অবস্থায় দেখা যাবে। মিডিয়ার সামনে তার মুখোশ খুলে দেওয়াই আমাদের আসল উদ্দেশ্য। ওর ভাবমূর্তি চিরতরে ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে অ্যাশারের ঠোঁট বাঁকা হয়ে আসে। সে এক মুহূর্তের জন্য চার্লটের দিকে তাকিয়ে থাকে, তারপর একটা সংক্ষিপ্ত ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলে, সিরিয়াসলি চার্লট, সত্যি ভেবেছ এইটুকু জিনিস দিয়ে একজন চিত্রশিল্পীর সম্মান ধুলে মিশিয়ে দিতে পারবে? চার্লট কোনো উত্তর দেয় না, মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকে। অ্যাশার ধীর কণ্ঠে বলে, ইভানের মতো মানুষের জন্য এসব কিছুই না, বরং এই কাজ করে তোমরা যারা প্ল্যানে সামিল হয়েছ তারা সবচেয়ে বেশি বিপদে পড়বে। চার্লট এবার সামান্য কাঁপলো। হয়তো অ্যাশারের কথা সত্যি, তবে সে তার সিদ্ধান্তে অটল। অ্যাশার এবার সামনে এগিয়ে আসে, তার গলা আরো গম্ভীর হয়ে ওঠে। তার চেয়ে বরং তোমার সাথে যারা আছে তাদের সবাইকে এখানে আসতে বলো, দেখি তোমাদের প্ল্যান ঠিক কতটা গভীর আর কতটা হাস্যকর। চার্লট অ্যাশারের চোখে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন বের করে দ্রুত কিছু নম্বর বের করতে শুরু করে। হাসপাতালের সাদা রুমটায় ঢুকতেই এলিজার নাকে জীবাণুনাশকের তীব্র গন্ধ এসে লাগলো। আশপাশটা নিস্তব্ধ, কেবল মনিটরের একটানা বিপ বিপ শব্দ। বিছানায় শুয়ে আছে উডি, মুখ ফ্যাকাশে, কাঁধ আর বুক মোটা ব্যান্ডেজে ঢাকা। স্বভাবসুলভ চঞ্চলতা এখন ক্লান্তির নিচে ঢাকা পড়েছে। তবু এলিজাকে দেখেই ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটল। এলিজা এগিয়ে এসে চেয়ারটা টেনে উডির পাশে বসে নরম গলায় বলল, ইউ লুক টেরিবল ওডি। উডি ক্লান্ত চোখে তাকিয়ে মৃদু হাসলো। এলিজা দীর্ঘশ্বাস ফেলল, কিছুটা সময় চুপ করে থেকে বলল,
আমার জন্য গুলি খাওয়ার দরকার ছিল না ওডি, এটা তোমার করার কথা না ওডি। এলিজার কথায় উডি একটু নড়তে গিয়ে কিঞ্চিত ব্যথা পেল, ফলস্বরূপ মুখ কুচকে ফেলল সে। তবুও নিজেকে সামলে নিয়ে কণ্ঠের দৃঢ়তা বজায় রেখে বলল, আমি কি করতাম? ওদের গুলি করে দিতাম আর স্যার আমাকে মেরে ফেলতো। কিছুই হতো না ওডি। কেউ কি ভেবেছিল অগস্ট শুট করবে? তুমি প্রায় মরে যেতে। এলিজার কণ্ঠ গম্ভীর হয়ে উঠল। উডি ধীর নিঃশ্বাস ফেলল, পূর্বের ন্যায় দৃঢ়তা বজায় রেখেই বলল, এটা আমার কাজ ম্যাডাম। কথাটা হালকা শোনালেও উডির চোখে ছিল অন্য কিছু। কিছুটা থেমে সে আবার বলে ওঠে, তাছাড়া আমি আপনাদের কোনো ক্ষতি হতে দিতে পারতাম না। আপনাদের প্রোটেকশান দেওয়া আমার কাজ ম্যাম। আমি শুধু আপনাদের ড্রাইভার না ম্যাম। আর স্যার আমাকে ইশারা করেছিলেন, স্যারের নির্দেশের পর আমি কিভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম ম্যাডাম। এলিজা কিছুক্ষণ চুপ থেকে ওর দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে হাত বাড়িয়ে উডির হাতটা ধরল, মাথা নিচু করে বলল, থ্যাঙ্কস আ লট ওডি। উডি মৃদু হেসে উঠল, কিন্তু মস্করার সুরে বলল, থ্যাঙ্কস দিয়ে কি হবে? স্যারকে বলবেন আমাকে যেন একটা ভালো বোনাস দেয়। এলিজা ক্ষীণ হাসল, উডির দিকে চেয়ে বলল, সেটা বরং তুমি বললেই ভালো হয়। সে উঠে দাঁড়াতেই উডির কণ্ঠ আরেকটু গম্ভীর হয়ে এলো, চোখে একরাশ আক্ষেপ নিয়ে বলল, ম্যাডাম সাবধানে থাকবেন, আপনার শত্রুর অভাব নেই। আর ম্যাডাম, স্যার আপনাকে অনেক ভালোবাসে। এলিজা মাথা নাড়িয়ে সায় জানালো। এলিজার বুকের ভেতর চিনচিনে একটা অনুভূতি হলো। এলিজা বের হতে যাবে, ঠিক তখনই দরজাটা জোরে ঠেলে কেউ হনহন করে ভেতরে ঢুকলো। এক লম্বা ছায়ার মতো অবয়ব দরজার ফ্রেমে দাঁড়িয়ে রইল। এলিজা লোকটিকে দেখে ভ্রু কুচকে বলল, অগস্ট। এলিজার চোখের দৃষ্টি বরাবরের মতোই ধারালো, লক্ষ্যভেদী। অগাস্ট এলিজাকে দেখিয়ে রাগান্বিত হলো। ঠান্ডা গলায় কিছু না বলেই সরাসরি জিজ্ঞাসা করলো, ক্রিস্টিনা কোথায়? পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। উডির মুখ থেকে হাসি উধাও হয়ে গেল, বদলে একটা চাপা টান টান ভাব। এলিজার চোখ শীতল হয়ে উঠল, এক অদ্ভুত শিহরণ তোলা চাহনি দিয়ে বলল, এটা তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত না অগস্ট। অগাস্ট এক ধাপ এগিয়ে এলো এলিজার দিকে। এলিজা ধীর নিঃশ্বাস নিয়ে উডির দিকে তাকালো, তার কণ্ঠের কঠোরতা কিছুটা নরম হলো। মুচকি এসে বলল, গেট ওয়েল সুন ওডি। তারপর চোখ ফেরালো অগাস্টের দিকে, শান্ত অথচ দৃঢ় দৃষ্টি নিয়ে বলল, বয়সটা তোমার অনেক কম অগস্ট। এই বয়সে এত মাথা গরম করা ঠিক না। আর ক্রিস্টিনা সময় মতো পেয়ে যাবে তাকে। অগাস্টের চল শক্ত হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না। এলিজা পাশ কাটিয়ে বেরিয়ে গেলেও অনুভব করতে পারল অগাস্টের দৃষ্টি তখনও তার পেছনে লেগে আছে, যেন এক অদৃশ্য চাপ, এক নিঃশব্দ হুমকি। এলিজা বিড়বিড় করে বলল, ক্রিস্টিনার আবির্ভাব মানেই ইভানের হাতে ক্লু চলে যাওয়া। এতটাও কাঁচা খেলতে পারবো না আমি। কষ্ট সহ্য করো অগস্ট। কথাটা শেষ করে দ্রুত পায়ে এগিয়ে যায় এলিজা। হাঁটার গতি এতটাই তীব্র যে দরজা পার হতেই সে ধাক্কা খায় এক নারীর সঙ্গে। ধাক্কার তীব্রতায় মেয়েটি ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যায়। যন্ত্রণা ভরা কণ্ঠে উঠে বসে মেয়েটি, ক্ষোভে দুটো চোখ রক্তিম হয়ে ওঠে। দেরি না করে উঠে দাঁড়িয়ে এলিজার দিকে ধেয়ে আসে সে, যেন একটা ঝড় বয়ে যাচ্ছে। কর্কশ গলায় চিৎকার করে ওঠে, চোখে দেখতে পারে নাকি? এলিজা থমকে যায়, একটু অপ্রস্তুত ভাবে বলে, সরি, আসলে আমার একটু তাড়া ছিল। মেয়েটি চোখ রাঙিয়ে তেড়ে আসে, হাত সামনে তোলে, যেন এক্ষুনি এলিজার উপর চড়াও হবে। আর ঠিক তখনই অ্যাড্রিয়ান নিঃশব্দে এলিজার সামনে এসে দাঁড়ায়। তাকে আড়াল করে মেয়েটির সামনে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তার গম্ভীর কণ্ঠ বেজে ওঠে, দিস ইজ এ হসপিটাল, ইউ হ্যাভ টু বিহেভ। তার কণ্ঠের দৃঢ়তা মুহূর্তের মধ্যে মেয়েটির রুক্ষ আচরণ বদলে দেয়। একটু আগেও যে ভয়ঙ্কর আগ্রাসী ছিল, সে এখন নরম সুরে বলে, ডক্টর অ্যালবার্ট, আমি তো আসলে আপনার কাছে আসছিলাম। তার কণ্ঠে একরকম ন্যাকামো এসে যায়, যেন আগের সেই ক্ষুব্ধ স্বরটি মুহূর্তে উধাও হয়ে গেছে। অ্যাড্রিয়ান চোখ সরু করে মেয়েটির দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে বলে, কেবিনে এসে কথা বলুন। মেয়েটির কথায় কোনো উত্তর না দিয়েই অ্যাড্রিয়ান এলিজার হাত ধরে হাঁটা দেয়। এলিজা হতবাক হয়ে যায় অ্যাড্রিয়ানের এহেন কাজে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায় না। পিছনে দাঁড়িয়ে থাকা মেয়েটির রাগে সারা মুখ লাল হয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করে, তারপর হনহন করে হাঁটতে থাকে অ্যাড্রিয়ানের কেবিনের দিকে। কেবিনের দরজার সামনে এসে মেয়েটি এক মুহূর্ত থামে, তারপর আঙুলের ডগা দিয়ে দরজায় টোকা দেয়। ভেতর থেকে অ্যাড্রিয়ানের ক্লান্ত কণ্ঠ শোনা যায়, কাম ইন। সে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে, চেয়ার টেনে বসে। বসতে বসতে সরাসরি বলে, মিসেস রুদ্রিগো লিয়াম আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি ডক্টর মেলোডিক চেনেন, তাই না? অ্যাড্রিয়ান মাথা নাড়ায়, চোখে মুখে কোনো ভাবান্তর নেই। গম্ভীর গলায় বলে, কি ব্যাপার নিয়ে কথা বলতে এসেছেন? মেয়েটি এবার এলিজার দিকে তাকিয়ে সন্দেহের দৃষ্টি দেয়।
ইটস অ্যান কনফিডেন্সিয়াল ম্যাটার। আমি বাইরের কারোর সামনে কথাটা বলতে পারবো না। অ্যাড্রিয়ান ধীর স্থিরভাবে মাথা তোলে, গম্ভীর স্বরে বলে, She is my family member, no worry. And you are? মেয়েটি চোখ সরু করে অ্যাড্রিয়ানের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করে। এক মুহূর্ত চুপ থেকে এসে বলে, লুনা কোর্সিস, মিস্টার ইভান লিয়ামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ডক্টর মেলোডি ইভান লিয়ামের চিকিৎসা করেছেন এই কয়দিনে। মিস্টার লিয়ামের কাউন্সিলিং এর জন্য আপনাকে রেকমেন্ড করেছেন। অ্যাড্রিয়ান এক ভ্রু উঁচু করে, একটু অবাক হয়। কিন্তু আমি তো একজন নিউরোসার্জন, কাউন্সেলিং করার দায়িত্ব কি আমার? আমি তো আর সাইকিয়াট্রিস্ট না। লুনা কিছুটা বিরক্তির সুরে বলে, আমি এত কিছু জানি না, আমাকে যতটুকু বলা হয়েছে আমি ততটুকু করেছি। আপনি প্লিজ আর সন্ধ্যায় মিসেস লিয়ামের জন্য সময় রাখবেন। অ্যাড্রিয়ান চোখ নামিয়ে নেয়, এক মুহূর্ত চিন্তা করে, তারপর মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, আপনি আসতে পারেন। ঠান্ডা বাতাস এলিজার চারপাশে জড়িয়ে ধরল। হাসপাতালের দরজা পেরিয়ে বাইরে আসতেই ক্লান্তি যেন তার প্রতিটি পদক্ষেপ ভারী করে তুলতে লাগলো। পার্কিং লটের দিকে যাওয়ার সরু পথটা প্রায় ফাঁকা, তার সুউচ্চ হিলের শব্দ কংক্রিটের উপর প্রতিধ্বনিত হচ্ছিল। সে তার হাতে থাকা ট্রেন্স কোটটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিল। শীতল বাতাসে তার নিঃশ্বাস হালকা কুয়াশার মতো ছড়িয়ে পড়ল। পার্কিং লটে পৌঁছেই সে হঠাৎ থমকে দাঁড়ালো। গাড়িটা যেখানে থাকার কথা সেখানে কিছু নেই, জায়গাটা সম্পূর্ণ ফাঁকা। ব্রিয়ানকে কোথাও দেখা যাচ্ছে না। ব্রিয়ানকে নিয়ে সে উডিকে দেখতে এসেছিল, তবে ব্রিয়ানের ফোনে কল আসাতে সে আর ভেতরে যায়নি। পারিপার্শ্বিক দিক বিবেচনা করে সে ভ্রু কুচকে চারদিকে অবলোকন করে নিল। দ্রুত ফোন বের করে ব্রিয়ানের নাম্বারে কল দিল, কিন্তু অপর পাশ থেকে ব্রিয়ান কল রিসিভ করলো না। ভাবান্তর হলো এলিজা। অগভীর শ্বাস ফেলে সে ঠোঁট কামড়ে ধরল। আবারও চেষ্টা করলো, কিন্তু ফোন ধরল না ব্রিয়ান। বিরক্তি, ভীতি, চিন্তা একত্রে তার ভেতরে চেপে বসলো। ব্রিয়ান কখনো এতটা দায়িত্ব জ্ঞানহীন না। নিজের মনেই সাওড়ালো, ব্রিয়ানের কিছু হলো না তো? অন্য কোনো উপায় না পেয়ে সে রাইড শেয়ারিং অ্যাপে গিয়ে একটা ক্যাব ডাকলো। অপেক্ষার সময় দেখলো 5 মিনিট। হতাশ ভঙ্গিতে সে একটা ল্যাম্পপোস্টের গায়ে হেলান দিল। ফাঁকা পার্কিং লটটা আবারও একবার চোখ বুলে নিল। চারপাশটা অস্বাভাবিক রকমের নীরব, মাঝে মাঝে বাতাসে শাঁসা শব্দ। হঠাৎ করে একটা গাড়ি এসে থামলো তার সামনে। সে একটু চমকে উঠল, রৌকুচকে তাকালো গাড়িটার দিকে। দরজা খুলে বেরিয়ে এলো অ্যাশার। গাড়ির দরজা বন্ধ করে সে এলিজার দিকে এগিয়ে গেল। তার গাঢ় দৃষ্টি এলিজার উপর ফেলে শান্ত কণ্ঠে বলল, চলো বাসায় ফিরে। এলিজা মাথা ঝাঁকিয়ে দ্রুত বলল, তার প্রয়োজন নেই, আমি নিজে যেতে পারবো, আমি অলরেডি ক্যাব ডেকেছি। কিন্তু অ্যাশার তার কথায় কোনো তোয়াক্কা করলো না। তার হাত ধরে হ্যাচকা টানে নিজের সাথে নিয়ে এসে নেশালো কণ্ঠে বলল, যাবে নাকি আমি জোর করব? এলিজা বিরক্তি নিয়ে তার দিকে তাকাতেই বাঁকা হাসলো সে। এলিজার চোখে চোখ রেখে বলল, আই হ্যাভ সামথিং ফর ইউ। এলিজা কিছুটা নরম হলো, নিজেই হেঁটে গাড়ির ফ্রন্ট সিটে বসলো। অ্যাশার ড্রাইভিং সিটে না গিয়ে উল্টো এলিজার সিটের কাছে গিয়ে দাঁড়ালো। আলতো করে এলিজার মুখের মাস্ক খুলে তার অধর স্পর্শ করে সরে এলো সে। নেশালো কণ্ঠে বলল, Oh, I was doing for it. Once more, okay? এলিজাকে কিছু বলতে না দিয়ে সে আবারও ওষ্ঠ আলিঙ্গন করলো। অতঃপর নিজেকে স্বাভাবিক করে ড্রাইভিং সিটে বসলো সে। এলিজা উইন্ডো গ্লাস উঠিয়ে লক করে সিট বেল্ট লাগিয়ে নিল।